তো আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। এখানে জাস্ট একটা কনক্লুডিং রিমার্ক, এখানে মেইন জিনিসটা একটা নেটওয়ার্ক বিল্ড করার কথা এখানে বলবে। বাকি আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা জানি, আমরা ভিএলএসএম পড়েছি, আমরা IPv6 কিভাবে কাজ করে, IPv6 এ ম্যাক থেকে কিভাবে আসলে অ্যাড্রেস জেনারেট করে, এবং IPv6 এর বিভিন্ন পোর্শনগুলো এগুলো আমরা দেখেছি। IPv4 এ ভিএলএসএম, এফএলএসএম এগুলো আমরা দেখেছি, কিভাবে সাবনেটিং করে এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং কিভাবে এটাকে কি বলে এটাকে সিকিউর করে টেলনেট এবং এসএসএইচ, এগুলো মানে ওই যে ক্রিপ্টো কি জেনারেট করে কিভাবে কাজ করে, এই ধরনের জিনিসগুলো এবং বেসিক যে কনফিগারেশন গুলো সেগুলো আমরা দেখেছি। আম, আমরা আস্তে আস্তে আরো কিছু কনফিগারেশন পাবো, যেগুলো হচ্ছে আপনার মডিউল 2, 3 এগুলোতে আসবে আস্তে আস্তে। তো মডিউল 1 এখানেই শেষ হবে। এরপর আমরা জাস্ট প্র্যাকটিস এবং এক্সাম, প্র্যাকটিস এক্সাম, এই জিনিসগুলোর মধ্যে আমরা থাকবো। ওকে, তো আমরা আগাই। তো এখানে কি কি জিনিস দেখাবে সেই জিনিসগুলো বলতেছে: ডিভাইসেস ইন এ স্মল নেটওয়ার্ক, তারপর স্মল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন এন্ড প্রোটোকল, এটাকে স্কেল লার্জার। স্কেল মানে হচ্ছে আপনার একটা ছোট নেটওয়ার্ক আছে, এটা হতে পারে 10 জন ইউজার থেকে আপনার 1 মিলিয়ন ইউজার হয়ে গেল। আপনার এটা তখন কিভাবে আপনি এটাকে ট্যাকেল দিবেন। তো সেটা যদি করা সম্ভব হয়, তাহলে আপনার এটাকে আমরা বলবো নেটওয়ার্কটা স্কেলেবল, আদারওয়াইজ বলবো না, স্কেলেবল না। ভেরিফাই কানেক্টিভিটি, তারপর মানে কানেক্টিভিটি ঠিক আছে কিনা এগুলো চেক করা, হোস্ট এন্ড আইওএস কমান্ডস, ট্রাবল শুটিং মেথোডোলজিস এবং ট্রাবল শুটিং সিনারিওস, এগুলো আমরা দেখব। সো আসেন, ডিভাইসেস ইন এ স্মল নেটওয়ার্ক আমরা দেখি। The majority of the business are small. Most of the business networks are also small. So business network গুলো সাধারণত ছোট হয়ে থাকে। Small network design is usually simple. ঠিক আছে, সিম্পল নেটওয়ার্ক ডিজাইন করাটা আসলে সিম্পল বা সহজ। ঠিক আছে, a small network typically have a single one connection provided by DSL cable or an Ethernet connection. So small network সাধারণত কি ওয়ান কানেকশন থাকে, মানে হচ্ছে ওই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আইএসপি বা এগুলো থেকে একটা আপনার কাছে কি আসলো, লাইন আসলো, এবং সেখান থেকে তারপরে ওইটা ওইটা ডিএসএল লাইন দিয়ে আসে, এবং এরপরে আপনার বাকিটা ইথারনেট অথবা ওয়াইফাই, এই জিনিসগুলো দিয়ে আমরা মেনটেন করে থাকি সাধারণত। ঠিক আছে, লার্জ নেটওয়ার্ক রিকোয়ার্স অ্যান আইটি ডিপার্টমেন্ট টু মেইনটেইন, সিকিউর এন্ড ট্রাবলশুট network devices and to protect organizational data. Small networks are managed by a local IT technician or by a contracted professional. সো লার্জ মেনটেন করতে তো অবশ্যই নেটওয়ার্ক ট্রাবল শুটিং এর জন্য আইটি ডিপার্টমেন্ট থাকতেই হবে। কারণ বিভিন্ন ডিভাইসের, ধরেন যে তাদের রাউটারই হয়তো আছে 100, সুইচ আছে হয়তো 1000-এর কাছাকাছি বা 1000-এর বেশি, এরকমও নেটওয়ার্ক কিন্তু আছে। তো সেইগুলোর ক্ষেত্রে তো অবশ্যই আপনার আইটি ডিপার্টমেন্ট থাকা লাগবে, কারণ একটা রাউটারের একটা কনফিগারেশন ভুল হলে এগুলো প্রত্যেকটার মধ্যে আবার আলাদা করেই করা। যদিও এখনকার নতুন যে ডিভাইসগুলো আছে সেগুলোতে প্রোগ্রামিং করে জিনিসগুলো করা যায়, অর্থাৎ একটার মধ্যে সেটআপ দিব, বাকিগুলোর মধ্যে এই সেটআপটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট যদি আপনার ডিভাইস আগের হয়ে থাকে, পুরোনো ডিভাইস হয়ে থাকে, তাহলে ওগুলোর মধ্যে এই জিনিসগুলো কনফিগার একটা একটা করে করতে হয়। তো সেগুলোতে অনেক ঝামেলা আছে আর কি স্টিল, কারণ ওগুলো তো আপনাকে চালাতে হবে। রাতারাতি তো আপনি 100 রাউটার বা ধরলাম যদি 10টা রাউটারও থাকে, রাতারাতি তো আপনি আসলে চেঞ্জ করে ফেলতে পারবেন না। ওকে, ডিভাইস সিলেকশন ফর এ স্মল নেটওয়ার্ক। লাইক লার্জ নেটওয়ার্ক, স্মল নেটওয়ার্কস রিকোয়ার প্ল্যানিং এন্ড ডিজাইন টু মিট ইউজার রিকোয়ারমেন্ট। সো প্রত্যেক জায়গায় আপনাকে আসলে একটা প্ল্যান করতে হবে। নেটওয়ার্ক আসলে প্ল্যান ছাড়া আপনি নেটওয়ার্ক করলে পরে বিপদে পড়বেন, সোজা হিসাব। Okay, planning ensures that all requirements, cost factors, and deployment options are given due consideration. One of the first design consideration is the type of intermediary devices to use to support the network. Factors that must be considered when selecting network devices include, আপনাকে যে জিনিসগুলো অবশ্যই কনসিডারে আনতে হবে: কস্ট, স্পিড এবং পোর্ট বা ইন্টারফেসের টাইপগুলো, এক্সপেন্ডেবিলিটি, অর্থাৎ আপনার এটা এক্সপেন্ড করতে হলে কি করবেন সেই মেজারগুলো, কতটুকু এক্সপেন্ড করা লাগতে পারে সেই জিনিসগুলো, অপারেটিং সিস্টেম ফিচার্স এন্ড সার্ভিস। ওকে, সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে।
When implementing a network, create an IP address scheme and use it. All hosts and devices and within an internetwork must have a unique address. So এগুলো তো আমরা জানি যে আপনার আইপি অ্যাড্রেস স্কিমেরও একটা প্ল্যান করতে হবে। ভিএলএসএম বলেন বা এফএলএসএম বলেন, এগুলো করে সাবনেটিং করে আপনাকে এগুলি প্রিপেয়ার করতে হবে। Devices that will factor into the IP addressing scheme include the following: end user device, the number and type of connections, wired, wireless, remote access, servers, peripherals, device. So সার্ভার বা পেরিফেরাল গুলোতে আবার কি, ওই যে আমরা সাধারণত স্ট্যাটিক অ্যাড্রেস দিই, সেগুলো এখানে মেনটেন করতে হবে। Intermediary devices include switches and access points. It is recommended that you plan, document, and maintain an addressing scheme based on device type. The use of a planned IP addressing scheme makes it easier to identify a type of device and to troubleshoot problems. Okay, redundancy in a small network. Redundancy মানে হচ্ছে অতিরিক্ত জিনিস, ঠিক আছে? অতিরিক্ত জিনিস আমাদের নেটওয়ার্কিং একটা কমন জিনিস। কারণ হচ্ছে ধরেন যে আপনার কোনো একটা সার্ভার ফেইল করলো, অথবা কোনো একটা সুইচ ফেইল করলো, অথবা কোনো একটা রাউটার ফেইল করলো, ঠিক আছে? তো আপনার তো একটা রাউটার যদি ফেইল করে, একটা রাউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কমিউনিকেশন তো পুরাই বন্ধ হয়ে থাকবে। কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে এটা আসলে কি বলে, আপনি যদি ওইভাবে রাখেন, তাহলে আসলে পুরা আপনার দেখা যাবে যে নেটওয়ার্ক ডিভাইসটা তো আপনাকে পরে কিনতে, যেহেতু ফেল করছে, আপনাকে নতুন কিনতেই হবে। সাথে যেটা হবে, এই নেটওয়ার্ক ডিভাইসের সাথে কানেক্টেড যে ডিভাইস গুলো ছিল, যাদের ইন্টারনেটে কমিউনিকেশন দরকার ছিল, হয়তো এখানে এমনও কি বলে আছে, অর্গানাইজেশন আছে, হয়তো তাদের মিলিয়ন ডলার লস হয়ে যেতে পারে বা বিলিয়ন ডলার পর্যন্ত লস হয়ে যেতে পারে, ঠিক আছে? যেমন ওই যে ফেসবুক একদিন জাস্ট ইন্টারনেটে জাস্ট তাকে রিকগনাইজ করা যায় না, কত বিলিয়ন ডলার লস হয়ে গেছে মানুষের, তাই না? তো এই জন্য আমাদের রিডান্ডেন্সি ক্রিয়েট করা লাগে। এখন রিডান্ডেন্ট জিনিস আপনি আসলে কতগুলো রিডান্ডেন্সি রাখবেন? একটা ফেল করলে আরেকটা ওইটাও তো ফেল হইতে পারে, তার আরেকটা, এরকম কতটুকু রিডান্ডেন্সি আপনি রাখবেন, সেইটার একটা মানে ক্যালকুলেশন, আপনার টাকা পয়সা এবং কতটুকু আসলে রিলায়েবল হইতে পারবে, কতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন, এই জিনিসগুলোর উপরে নির্ভর করে, ঠিক আছে? সো সেই হিসাবে আপনাকে রিডান্ডেন্ট রাখতে হয়। ইন অর্ডার টু মেইনটেইন এ হাই ডিগ্রি অফ রিলায়েবিলিটি, রিডান্ডেন্সি is required in the network design. Redundancy helps to eliminate single point of failure. So redundancy কি করে, সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিউর কে ইরাডিকেট করে বা বাদ দিয়ে দেয় বা দূর করে, সোজা কথায়, ঠিক আছে? ধরেন যে দুইটা সুইচ আছে, হয়তো এখন ব্যালেন্স লোড করে দুইটা দিয়ে যাচ্ছে, অথবা একটা দিয়ে হয়তো যাচ্ছে, একটা ফেল করলো, যাতে করে আবার সেকেন্ডটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যেতে পারে আর কি। Redundancy can be accomplished by installing duplicate equipment. It can also be accomplished by supplying duplicate network links for critical areas. সো ধরেন আপনার এই যে রাউটারের সেটিং গুলো আপনার যদি রাউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে এখানে আপনার একটা রাউটার বসালেন, এই সেটিং গুলো কে দিবে? এই সেটিং গুলো আবার ওই যে টিএফটিপি সার্ভার বা অন্য কোনো একটা সার্ভারে যদি আপনি সেভ করে রাখেন, তাহলে ওই রাউটার লাগিয়ে ওই সার্ভার থেকে ওই সেটিং গুলো জাস্ট মুহূর্তের মধ্যে এনে আপনি ওখানে কিন্তু চালিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে রিডান্ডেন্ট সার্ভারস আর অ্যাভেলেবল ইন কেস অফ সার্ভার ফেলিউর। সার্ভার যদি ফেল করে, তাহলে রিডান্ডেন্ট অতিরিক্ত সার্ভার আছে, একটা জায়গা হয়তো তিনটা। রিডান্ডেন্ট লিঙ্কস আর প্রেজেন্ট টু প্রোভাইড অল্টারনেট পাথস ইন ইন কেস অফ এ লিঙ্ক ফেলিউর। কোনো একটা তার নষ্ট হয়ে যেতে পারে, অতিরিক্ত তার দেওয়া আছে, সো এটা যদি ফেল করে তাহলে এটা দিয়ে কাজ হবে, আবার এটা যদি ফেল করে তাহলে এটা দিয়ে কাজ হবে, এরকম আর কি। রিডান্ডেন্ট সুইচেস আর প্রেজেন্ট ইন কেস অফ সুইচ ফেলিউর। এই সুইচটা ফেল করলে এটা দিয়ে হয়তো ডেটা যাচ্ছে, আবার এটা ফেল করলে এটা দিয়ে ডেটা যাচ্ছে, এরকম। সিমিলারলি রাউটারের ক্ষেত্রেও সেম। ওকে, এবার আসেন ট্রাফিক ম্যানেজমেন্ট। The goal for a good network design is to enhance the productivity of the employees and minimize network downtime. Network downtime যত কমানো যায়, তাই না? The routers and switches in a small network should be configured to support real-time traffic such as voice and video in appropriate manner relative to other traffic. A good network design will implement quality of service. Priority queuing has 4 queues. The high priority queue is always
এমটিড ফার্স্ট, অর্থাৎ বলতেছে যে আপনি একটা প্রায়োরিটি কিউ যদি মেনটেন করেন তাহলে কি হবে, আহ, যেটার প্রায়োরিটি বেশি সেটাকে সবার প্রথমে সার্ভ করবে। নেটওয়ার্ক জ্যাম হয়ে আছে, ডেটা ঠিক মতো পাঠানো যাচ্ছে না, যেটার প্রায়োরিটি বেশি সেটাকে আগে পাঠাবে। তারপরে তো এখানে 4 ধরনের কিউ এর কথা বলেছে বা 4 ধরনের প্রায়োরিটি সেট করা হয়েছে। ট্রাফিক আসলো এখানে, সেন্ট টু রাউটার উইদাউট এনি প্রায়োরিটি, কোনো প্রায়োরিটি ছাড়া রাউটার কাছে আসলো। রাউটার কি ভয়েস যেগুলো আছে সেগুলোকে হাই প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ টেলিফোনে কথা বলতেছে এটাকে হাই প্রায়োরিটি দিল। তো হাই প্রায়োরিটি দিয়ে এই ভয়েসটাকে সবার আগে পাঠিয়ে দিচ্ছে। সেকেন্ডলি রাখতেছে হচ্ছে এসএমটিপি, ওই যে মেইল টেইল এগুলা, এটা তারপরের প্রায়োরিটি। ইনস্ট্যান্ট মেসেজিংটাকে তারপরের প্রায়োরিটিতে রাখতেছে, এবং এফটিপি অর্থাৎ ফাইল টাইল এগুলা যে আদান প্রদান হচ্ছে, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটাকে একেবারে সবার লো প্রায়োরিটি দিচ্ছে। সো এই 4 ধরনের প্রায়োরিটি মেইনটেইন করতেছে। ওকে, সো ইন স্মল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনস এন্ড প্রোটোকল আমরা দেখি কমন অ্যাপ্লিকেশনস কি কি আছে। After you have set it up, your network still needs certain types of applications and protocols in order to work. So আপনার কিছু অ্যাপ্লিকেশন এবং কিছু প্রোটোকল দরকার হবে। The network is only as useful as the applications that are on it. There are two forms of software programs or processes that provide access to the network. So দুইটা ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম আছে। Network applications that implement application layer protocols and are able to communicate directly with the lower layers of the protocol stack. So network application গুলা কি directly lower protocol এর সাথে communicate করে। আরেকটা হচ্ছে application layer service for applications that are not network aware, the programs that interface with the network and prepare the data for transfer. ওকে, সো এই দুই ধরনের প্রোগ্রামের কথা আমরা জানলাম। এরপরে আসেন দেখি কমন প্রোটোকল গুলোর কথা বলতেছে, বিভিন্ন প্রোটোকলের কথা বলতেছে, যেমন প্রোটোকল দুই ধরনের মোস্ট কমন রিমোট অ্যাক্সেসের জন্য, টেলনেট আর সিকিউর এসএসএইচ, যেটার কথা একটু আগেও আমরা বলেছি। হাইপারটেক্সট এইচটিটিপি, একটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, অর্থাৎ এইচটিটিপিএস, এখানে ভুলে গেছে এইচটিটিপিএস হবে এটা, এই জন্য চিন্তা করতেছিলাম যে দুইটা সেম কেন। ওকে, তারপরে হচ্ছে এসএমটিপি, পপ 3, এগুলোর কথা প্রত্যেকটার কথাই আগের দিন বলেছি যে এগুলো কি জিনিস, তাই না? আইএমএপি, এফটিপি, এসএফটিপি, এসএফটিপিটা হচ্ছে সিকিউর ফাইল ট্রান্সফার, ঠিক আছে? তারপর ডিএইচসিপি আছে, ডিএনএস আছে, এই জিনিসগুলো হলো কমন প্রোটোকল, এগুলো ইউজ করা হয়ে থাকে। So a server could provide multiple network services. For instance, a server could be an email, FTP, and SSH service. So this network protocol comprise the fundamental tool set of a network professional defining process on either end of a communication session, type of message, the message information fields, how messages are sent, and the expected response, interaction with the next lower level layer. Okay, many companies have established a policy of using secure version, okay, of these protocols whenever possible. So secure version গুলো ভালো, secure version গুলো secure কানেকশন তো অবশ্যই ভালো। সো ওগুলোর জন্য আবার সার্টিফিকেট লাগে। সো ওই সার্টিফিকেট গুলা, ধরেন যে আপনি একটা লোকাল হোস্টে কাজ করে এইচটিটিপি এস এটা নিতে পারবেন না। এটা সিকিউর সার্টিফিকেট আপনাকে আসলে দিবে না। তো এটা আপনি সিকিউরড এর সার্টিফিকেটটা নিলেই, এগুলা টাকা পয়সা লাগে না, কিন্তু মানে সার্টিফিকেটটা নিতে হয়। ওইটা আপনার ওই যে কোনো জায়গায় যে আপনি, ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করলে ওরা আপনাকে সার্টিফিকেট এমনিতেই দিবে। তো এটা কনফিগার করা লাগে আর কি। Okay, voice and video applications. Business today are increasing using IP telephone, streaming media, এগুলি তো আমরা জানি, business as well as enabling their employees to work remotely. So remote work বাড়তেছে, so voice video application এগুলি বাড়তেছে, IP telephone, streaming এগুলো বাড়তেছে, এটা স্বাভাবিক। So the network administrator must ensure the proper equipment is installed in the network and that the network devices are configured to ensure priority delivery. So এই priority delivery যদি কোনো জায়গায় সেট না করা থাকে, তাহলে আপনার ওই দেখা যাবে যে ফাইল ট্রান্সফার আগে হচ্ছে, ভয়েস ভিডিও এগুলো নিচেই পড়ে থাকতেছে, ঠিক আছে? তখন কিন্তু সমস্যা হবে। তো এই জন্য এই জিনিসগুলা ঠিক থাকা জরুরি।
The factors that a small network administrator must consider when supporting real-time application infrastructure. Does it have the capacity and capability to support real-time applications? So real-time application কোনগুলাকে বলতেছে, যেগুলো আসলে রিয়েল কমিউনিকেশন আপনার তৎক্ষণাৎ দরকার, সেগুলোকে রিয়েল টাইম বলতেছে। আপনার একটা ইমেল কিন্তু তৎক্ষণাৎই সবসময় যাবে, নট নেসেসারি, বা মানুষ আমরা এক্সপেক্টও করি না যে পাঠানোর সাথে সাথেই চলে যাবে বা ওই সাইডে পেয়ে যাবে, তাই না? কিন্তু একটা কথা বলার সাথে সাথে ওভার আইপি টেলিফোন অথবা স্ট্রিমিং একটা কিছু দেখানোর সাথে সাথে ওইটা ওই পাশে দেখবে এবং সে রিপ্লাই দিবে বা একই সাথে কথা বলতে থাকবে, এটা আমরা কিন্তু এক্সপেক্ট করি। সো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সেই সাপোর্টটা আছে কিনা। ওকে, সো ভিওআইপি is typically less expensive than IP telephony. So ভিওআইপি আইপি টেলিফোনের চেয়ে লেস এক্সপেন্সিভ মানে চিপ, তাই না? But at the cost of quality and features. But at the cost of quality and features. Okay, IP telephony, this employs dedicated servers from call control and signaling. Real-time application, the network must support quality of service mechanisms to minimize latency issues. RTP and RTTCP, অর্থাৎ রিয়েল টাইম ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল, and two protocols that support real time applications. So RTP এটা যারা উবুন্টু ইউজ করেন এবং বা মানে ওপেন সোর্স কোনো এইরকম অপারেটিং সিস্টেম ইউজ করেন এবং অন্য জায়গা থেকে অ্যাক্সেস করেন, তারা এটার সাথে বেশ পরিচিত থাকার কথা। কারণ হচ্ছে আরটিপি অন না করলে, আচ্ছা আরডিপি, ওইটা আরটিপি না, ওকে, সো ফরগেট ইট। আরডিপি একটা জিনিস আছে, ওটা অন করলে তারপরে দূর থেকে মানে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ওকে, সো রিয়েল টাইম কাজ করার জন্য আমাদের এই আরটিপি বা আরটিসিপি এই প্রোটোকল গুলো লাগে আর কি। আচ্ছা, স্কেল টু লার্জার নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কটাকে আরেকটু বড় করা, স্কেল করা। Okay, small network growth. Growth is a natural process of many small business. Their network must grow accordingly. Network সাথে সাথে বাড়তে হবে. Ideally, the network administrator has enough lead time to make intelligent decision about growing the network in alignment with the growth of the company. To scale a network, several elements are required. Network documentation, ফিজিক্যাল এন্ড লজিক্যাল টপোলজি। ওকে, নেটওয়ার্কের ডকুমেন্টেশন থাকতে হবে। ডকুমেন্টেশন মানে হচ্ছে এগুলো আপনার কিভাবে কি ক্রিয়েট করা হলো না হলো, আপনার একজন লোক এসে এগুলো যাতে সহজেই অবজার্ভ করতে পারে। ধরেন যে আপনি যে কিভাবে আসলে নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউট করেছেন, সেগুলো যদি কোনো জায়গায় ডকুমেন্টেড না থাকে, তাহলে মানুষের জন্য কিন্তু একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার চেঞ্জ হয়ে গেল, বাস তার মাথায় সবকিছু ডিজাইন ছিল এবং সে এগুলো ইমপ্লিমেন্ট করে গেছে। আরেকজন এসে কিন্তু এটা ডিসকভার করতে করতে অনেক সময় কিন্তু ডিসকভার করতে করতে, বিশেষ করে বেশি লার্জ যদি হয়, কি বলে এটার নাম, লার্জ নেটওয়ার্ক হলে এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, তাই না? তো এই জন্য ডকুমেন্টেশনটা প্রয়োজন। ডিভাইস ইনভেন্টরি, লিস্ট অফ ডিভাইসেস দ্যাট ইউজ অর কম্প্রোমাইজ দ্য নেটওয়ার্ক। ওকে, বাজেট, আইটেমাইজড আইটি বাজেট ইনক্লুডিং ফিসক্যাল ইয়ার, ইকুইপমেন্ট পারচেজিং বাজেট, অর্থাৎ বাজেট একটা থাকতে হবে আর কি। সো সেটা মানে কি ধরনের ইকুইপমেন্ট নষ্ট হতে পারে বা সেগুলিও কিন্তু আমার লিস্টিং এর মধ্যে থাকতে হবে। সো ট্রাফিক অ্যানালাইসিস, প্রোটোকলস, অ্যাপ্লিকেশনস এন্ড সার্ভিসেস and their respective traffic requirements should be documented. Okay, সব ডকুমেন্টেশনের কথাগুলো এখানে বলেছে আর কি, এমফেসাইজ করেছে। These elements are used to inform the decision making that accompanies the scaling of a small network. সো এগুলো ডকুমেন্টেড থাকলে ওই ডিসিশন মেক করাটা সহজ আর কি, সহজে করা যায়। প্রোটোকল অ্যানালাইসিস, প্রোটোকল অ্যানালাইসিস করতে হবে টু ডিটারমাইন ট্রাফিক ফ্লো প্যাটার্নস। ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্যাপচার দ্য ট্রাফিক ডিউরিং পিক ইউটিলাইজেশন, যখন খুব বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে, সো তখন আসলে কত ইউটিলাইজ হচ্ছে, ট্রাফিক কেমন, সেগুলো মনিটর করতে হবে, ঠিক আছে। গেট এ গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিফারেন্ট টাইপ ট্রাফিক টাইপ, অর্থাৎ কখন আপনার এটা বেশি ইউটিলাইজ হয় সেই জিনিসটা লাগবে। তারপরে আপনার মানে কারণ ওই সময় তো ওয়ার্স্ট কেস, তাই না? তো আপনার এটা তখন কেমন সার্ভিস দিচ্ছে না দিচ্ছে সেই জিনিসগুলো আপনার লাগবে।
তারপরে না আপনি চিন্তা করবেন যে ওকে আমি কি এটাকে স্কেল করব নাকি করব না, অর্থাৎ আমার কিছু বাড়ানো দরকার আছে নাকি নেই। পারফর্ম দ্য ক্যাপচার on different network segments and devices are as some traffic will be local to a particular segment. সো এটা হতেই পারে যে একটা লোকাল পোর্শনে ট্রাফিকটা অনেক বেশি। সো ওইখানে আপনার তো রাউটার কিনে লাভ নাই, ওখানে আপনি হয়তো সুইচ টুইচ এগুলো বাড়াবেন, কারণ এগুলি হয়তো রাউটার পর্যন্ত যাচ্ছেই না, সুইচের এখানেই হয়ে ট্রান্সমিট হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এই জন্য মানে ধরেন যে দামি জিনিস কিনলাম কিন্তু সঠিকটা কিনলাম না, তখন আবার সমস্যা। এই জন্য এই জিনিসগুলা অবজার্ভ করে তারপরে আপনাকে ডিসিশনটা নিতে হবে। Information gathered by the protocol analyzer is evaluated based on the source and destination of the traffic as well as the type of traffic being sent. The analysis can be used to make decisions on how to manage the traffic more efficiently. Okay, so employee network utilization. Many operating system provided built-in tools to display such network utilization. These tools can be used to capture a snapshot information such as the following: operating system এবং তার ভার্সন, CPU, RAM, drive, non-network applications, network applications, এগুলো জাস্ট কি করা can be used to capture snapshot. সো এগুলা ইউজ স্ন্যাপশট তৈরি করার জন্য, স্ন্যাপশটের ইনফরমেশন নেওয়ার জন্য এই জিনিসগুলা লাগবে, এই টুলগুলো লাগবে, তাই না? Okay, documenting snapshots for employee in a small network over a period of time is very useful to identify evolving protocol requirement and associated traffic flows. So এরপরে verify connectivity এর কথা বলতেছে। Whether your network is small and new or you are scaling an existing network, you will always want to be able to verify that your components are properly connected to each other and to the internet. The ping command available on most of operating system is the most effective way to quickly test layer 3 connection between a server and another. So ওই ping এর কথা বলতেছে। The ping command uses the ICMP echo ICMP type 8 and echo reply ICMP type 0 message, তাই তো? তো ইকো করা, জাস্ট ইকো করে সে অ্যালাইভ আছে নাকি নাই সেই জিনিসগুলো দেখা, ইকো পাঠাচ্ছে, ইকো রিপ্লাই পাঠাচ্ছে। সো এরপরে আমরা যাই তাহলে ইকোর কথাটা এখানে আমরা মেইনলি বুঝলাম। On a Windows 10 host, the ping command sends 4 consecutive ICMP echo. So আমরা ওই যে পিং করে দেখছি না যে চারটা পাঠায় একটা রিপোর্ট দেয় সাধারণত। Message and accepts 4 consecutive ICMP echo replies from the destination. As ping sends 5 ICMP echo messages and displays an indicator to each ICMP echo reply received. So, the iOS ping indicators are as follows. What অর্থাৎ exclamation sign mark indicates successful receipt of an echo reply message. It validates a layer 3 connection between source and destination. Period থাকলে a period means that time expired waiting for an echo reply. This indicates a connectivity problem occurred somewhere along the path. iOS ping এর ইন্ডিকেটর কিন্তু এগুলো। iOS মানে কি, যেগুলো আপনার ওই ইয়েতে চলে, সিসকো আইওএস আর কি, বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো সেখানে এই এই এগুলো এই মিনিংটা বোঝায় আর কি। আপার কেস ইউ যদি থাকে, indicates a router along the path responded with an ICMP type 3 destination unreachable error message. সো ইউ যদি হয় তার মানে কোন একটা রাউটার ডেস্টিনেশন আনরিচেবল এই মেসেজটা পাঠিয়েছে, অর্থাৎ তার কি বলে এটাকে, তার যে রাউটিং টেবিল আছে সেই রাউটিং টেবিলে কোনো দিকেই এটা যেতে পারতেছে না, তখন ডেস্টিনেশন আনরিচেবল পাঠায়। পসিবল রিজনস ইনক্লুড দ্য রাউটার ডাজ নট নো দ্য ডিরেকশন অফ দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক অর ইট কুড নট ফাইন্ড দ্য হোস্ট অন দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক। আর ওই ডেস্টিনেশন নেটওয়ার্ক যেটা আছে ওখানেও হয়তো পাইলো না, তখনও এরকম রিপ্লাই দিতে পারে। একটা হলো তার রাউটিং টেবিলে নাই, আর একটা হলো ওখানে ওই নেটওয়ার্কের মধ্যে খুঁজে যেখানে থাকার কথা সেখানে তাকে পায় নাই। আদার পসিবিলিটিস বিং replies include Q, M, what, and
or and. However, the meaning of these are out of scope for this module. So এই একটু জানাইলো, বাট এইটা এই মডিউলের অন্তর্ভুক্ত না, বা এগুলো আমাদের অত ডিপলি জানার এখানে খুব একটা প্রয়োজন নেই। সো এক্সটেন্ডিং পিং কে যদি আপনার এক্সটেন্ড the Cisco IOS offered an extended mode of ping. Cisco IOS এর মধ্যে পিং এর একটা এক্সটেন্ডেড মোড আছে। এক্সটেন্ডেড পিং ইজ এন্টার্ড ইন প্রিভিলেজড এক্সিকিউশন মোড by typing ping without destination IP address. You will then be given several prompts to customize the extended ping. So ping লিখলেন, তারপরে প্রোটোকল দেখালো, আইপি টার্গেট এন্টার দিল, টার্গেট আইপি অ্যাড্রেসটা দিলেন, রিপিট কাউন্ট 5 বার। আপনি যদি এখানে আরো বেশি বাড়ায় দেন তাহলে ডাটাগ্রাম সাইজ কত হবে, টাইম আউট কত সেকেন্ডে, এক্সটেন্ডেড কমান্ড এন দিলে নো আর ওয়াই দিলে ইয়েস, ইনগ্রেস পিং, এগুলি আরো বিভিন্ন ইয়ে আছে। সোর্স অ্যাড্রেস অর ইন্টারফেস সোর্স অ্যাড্রেস কোনটা হবে সেটা দিচ্ছে আর কি। সোর্স অ্যাড্রেসটা লাগতেছে ধরেন রাউটার থেকে দিলেন, কোন পোর্ট দিয়ে বের করে দিবে বা কোন ইন্টারফেস দিয়ে বের করে দিবে সেটা বা অ্যাড্রেসটা, তো এইগুলো লাগবে আর কি। এরকম আরো বিভিন্ন অপশন চাচ্ছে এবং সেগুলো দিলে তারপরে এই যে এখানে আসতেছে, এই যে এখানে এক্সক্লেমেশন সাইন দিল 5টা, তাই তো। এই এক্সক্লেমেশন সাইন দিয়ে কি বুঝাইলো, ওই যে লেয়ার 3 কানেক্টিভিটি সাকসেসফুল হয়েছে, তাই না, পাঁচবারই। সো সেটাই এখানে জাস্ট এগুলো দিয়েছে আর কি। Okay, pressing enter accepts the indicates default value and ping IPv6 command is used for IPv6. ঠিক আছে, এই যে এখানে যে ব্র্যাকেটে যে দিচ্ছে, আপনি এখানে জাস্ট এন্টার দিয়ে দিলে তার মানে হচ্ছে আপনি এখানে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। এই যে এখানে ওয়াই বাই ডিফল্ট এন্টার দিয়ে দিলে নো হইতো, সে এখানে ওয়াই দিয়ে এন্টার দিছে। ঠিক আছে, আর এগুলা যেমন ডিফল্ট ভ্যালু নাই, এগুলা দিতে হবে আপনাকে, কিছু করার নাই। ওকে, তারপরে ভেরিফাই কানেক্টিভিটি উইথ ট্রেস রাউট বা ট্রেসার, তাই তো, ট্রেস রাউট। ওকে, the ping command is useful to quickly determine if there is a layer 3 connectivity problem. However, it does not identify where the problem is located along the path. Trace route can help locate layer 3 problem area in a network. It returns a list of hops as a packet is routed through a network. The syntax of the trace command varies between operating system. trace route, so উইন্ডোজ হোস্ট থেকে traceroute লিখতে হবে, সিসকো এর trace route, তাই তো। এটা এটা আমরা জানি, traceroute যা করে trace route তাই করে আর কি, মানে কোনটা পর্যন্ত পৌঁছতে পারতেছে, কোনটার মধ্যে কতটুকু সময় লাগতেছে, সেই জিনিসগুলো 3বার পিং করে পাথের মধ্যে প্রতিটা কি বলে এটাকে, রাউটারকে বা প্রতিটা নেটওয়ার্ক ডিভাইসকে 3বার করে, রাউটারকে আর কি, যেখানে আইপি আছে আর কি, এটাকে সরি 3বার করে পিং করে দেখায় আর কি কি অবজারভেশনটা। এই যে এখানে যেমন দিয়েছে, the following is a sample output of traceroute command on a Windows 10 host. ঠিক আছে, আপনি উইন্ডোজ 10 হোস্ট এটা তো করতেই থাকবে, 30 বার মনে হয় করে, আপনি ওই কন্ট্রোল সি দিলে পরে ওটা বের হয়ে আসবে। কারণ রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে, সো বারবার রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে, আপনার দরকার কি আর দেখা, এই জন্য বের হয়ে আসছে। The only successful response was from the gateway on R1. Trace request to the next hop timed out as indicated by the asterisk, meaning that the next hop router did not respond. So স্টার দেওয়া মানে কি, নেটওয়ার্কের ওই রাউটারটা বা এর পরের রাউটার যেটা চিন্তা করতেছে সেটা কোনো রেসপন্স দেয় না। ইন দিস এক্সাম্পল দেয়ার appears to be a problem between R1 and R2. সো হয়তো R1 পর্যন্ত পৌঁছতে পারছে কিন্তু R2 তে যেতে পারতেছে না, সো রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, বোঝা গেল R1 এবং R2 তে, R2 এর মাঝের এই লিঙ্কটা, এখানে হয়তো কোনো প্রবলেম আছে। On the left, the trace validated that it could successfully reach PCB. So PCB তে সে পৌঁছতে পারছে। On the right, এত host was not available, যেতে পারে নাই। ঠিক আছে, এটা ওই iOS এরটা দেখাচ্ছে আর কি আউটপুট। কন্ট্রোল শিফট 6, ঠিক আছে, এটা দিয়ে বের হয়ে আসা যায়, কন্ট্রোল শিফট 6। ওকে ওকে, তারপরে এক্সটেন্ডেড ট্রেস রাউট, ওই ট্রেসার দিয়ে তারপরে এই যে এই ধরনের ই দেওয়া যায়, ডু নট রিজলভ অ্যাড্রেসেস টু হোস্ট নেম, এগুলি আরো বিভিন্ন অপশন আছে আর কি।
আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস ফোর্স করতে পারেন যে আইপি অ্যাড্রেস ইউজ করে যেতে হবে। ওকে, সো সিসকো এক্সটেন্ড সেম জিনিসটাই হচ্ছে ট্রেস রাউটের জন্য, মানে সিসকো আইওএস এর জন্য প্রেসিং এন্টার অ্যাকসেপ্ট সেম জিনিস। Okay, network baseline. One of the most effective tools for monitoring and troubleshooting network performance is to establish a network baseline. One method for starting a baseline is to copy and paste the result from an executed ping, trace, or other relevant command into a text file. So text file এগুলো কপি করে নিয়ে আসাটা একটা বেসলাইন তৈরি করার জন্য এটা বেস্ট অ্যাপ্রোচ। দিস টেক্সট ফাইলস ক্যান বি টাইম স্ট্যাম্পড উইথ দ্য ডেট অ্যান্ড সেভড ইনটু অ্যান আর্কাইভ ফর লেটার রিট্রাইভাল অ্যান্ড কম্প্যারিজন। সো এগুলো টাইম সহ আপনি যদি সেই ডেট টাইম সহ সেভ করে রাখেন, তাহলে পরবর্তীতে যদি কখনো আপনি এইটার কম্প্যারিজন করতে যেয়ে দেখেন যে এখানে কোনো অ্যানোমালি পাওয়া যাচ্ছে বা সামথিং ডিফারেন্ট, তখন আপনি সহজে জিনিসগুলোকে ট্রাবল শুট করতে পারবেন। Among items to consider are error messages and the response times from host to host. Corporate network should have extensive baselines, more extensive than we can describe in this course. Professional grade software tools are available for storing and maintaining baseline information. So এখানে একটা ল্যাব আছে, পিং এবং ট্রেস রাউট করবেন সেটা। Okay, host and IOS commands এ আসি। In Windows 10, you can access the IP address details from the network and sharing center to quickly view the 4 important setting: address mask router, এগুলো তো আমরা ওই যে IP config লিখে দেখতেই পারি উইন্ডোজ থেকে। and DNS থাকলে তো দেখা যাবে। and or you can issue the IP config command at the command line of a Windows computer. Sorry. সো এই আইপি কনফিগ তো একটা আছে, এছাড়াও আপনি আইপি কনফিগ স্ল্যাশ অল দিতে পারেন। সেটা হইলে আপনার ম্যাক ট্যাক এগুলো সহ দেখা যাবে, ম্যাক অ্যাড্রেস সহ দেখা যাবে। এখানে আরো কিছু আইপি কনফিগ এর সাথে আরো কিছু কমান্ড তারা দিয়ে দিয়েছে। ইফ হোস্ট ইজ কনফিগার্ড অ্যাজ ডিএইচসিপি ক্লায়েন্ট, দ্য আইপি অ্যাড্রেস কনফিগারেশন ক্যান বি রিনিউড ইউজিং আইপি কনফিগ স্ল্যাশ রিলিজ। এটা যদি দেন, অথবা আইপি কনফিগ রিলিজ এন্ড রিনিউ, এই দুইটা যদি দেন, তাহলে কি হবে, আপনার ডিএইচসিপির যেই অ্যাড্রেসটা ছিল সেটা রিলিজ করে দিবে, আবার নতুন একটা অ্যাড্রেস নিবে। ঠিক আছে, সো এটা আপনারা ইয়েতে করে দেখতে পারেন, এটা উইন্ডোজের কমান্ড কিন্তু। ওকে, so the DNS client service on Windows PCs also optimize the performance of DNS name resolution by storing previously resolved names in memory. The ipconfig /display DNS commands displays all the cached DNS entries. সো এটা মানে এইগুলো অবশ্য মোটামুটি মজার বিষয়, আমরা দরকার পড়ে একটু সিএমডি তে এই জিনিসগুলো একটু দেখি। ঠিক আছে, সো প্রথমে যদি দেই আইপি কনফিগ, সো আমার এখানে আসলে অনেকগুলো ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে আছে, এই জন্য অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আমি আসলে যেই নেটওয়ার্কটাতে আছি সেই নেটওয়ার্কটা যদি যাই, তাহলে আমি আসি হচ্ছে ওয়ার্ড কানেকশন। আমি আসলে IPv6 এর ইয়েতে আছি, IPv4 ও একটা অ্যাড্রেস আছে আমার, কিন্তু যেহেতু সাস্টের ইয়েতে IPv6 আছে, IPv6 আমার এখানে কনফিগার করা, এবং ডিফল্ট গেটওয়ে তো IPv6 আছে। এগুলো হচ্ছে IPv4 এর জিনিসপত্র। ঠিক আছে, আচ্ছা, সো আমি IPv6 তে আমি আইপি কনফিগ অলটা দিচ্ছি। ওকে, অল দিলে পরে আপনাকে ওই ম্যাক অ্যাড্রেস সহ দেখাচ্ছে। ঠিক আছে, ওয়্যারলেস, আমি ওয়্যারলেসে যেহেতু আছি, এখানে ম্যাক অ্যাড্রেস সহ যদি দেখায়, এই যে ম্যাক অ্যাড্রেস সহ দেখাচ্ছে, এটা আমার ম্যাক অ্যাড্রেস। ওকে, তারপরে ওই রিলিজ রিনিউ এটা করা যায়, কিন্তু আমি এটা করতে চাচ্ছি না, কারণ এটা রিলিজ করে রিনিউ করতে দিলে হয়তো আমার কানেকশনটাই ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, তখন আপনাদের দেখা যাবে ইন্টারাপশন হচ্ছে। ঠিক আছে, সো এটা আপনারা করে দেখেন, পরে দেখেন, এখন দেখেন না, কারণ কানেকশনটা চলে যেতে পারে। যখন ভিডিওটা দেখবেন তখন আবার করতে পারেন আর কি। কনফিগ, হ্যাঁ সরি, আইপি কনফিগ, তারপরে স্ল্যাশ ডিসপ্লে ডিএনএস, এটা করি ডিএনএস। সো ওরে বাবা, এ তো অনেক
দেখাচ্ছে আর দেখাচ্ছে বিভিন্ন ডিএনএস যে ক্যাশ করে রাখছে সেই জিনিসগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই গুগলের অনেক সার্ভার টার্ভার ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য, এবং এইগুলা হচ্ছে আপনার এই যে রেকর্ড নেম, এবং এখানে এই হোস্ট আপনি চিন্তা করতে পারেন যে west.ns.cloudflare.com এটার মধ্যে আমি কবে গেছি। এটা আপনি জান নাই, কিন্তু ওই যে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশনে গেলেন, ওই অ্যাপ্লিকেশনটা আবার মানে কোনো একটা ওয়েবসাইটে গেলেন, ওই ওয়েবসাইটটা কিন্তু অনেক ধরনের সিএসএস বা এগুলি আরো বিভিন্ন তার ইয়ের জন্য, কি বলে, তার কাজের জন্য বা আপনাকে যে সার্ভিসগুলো দিচ্ছে অনেকগুলোই কিন্তু অন্য ওয়েবসাইট থেকে আনে। ধরেন ক্লাউড ফ্লেয়ার, এটা ধরেন আমাদের অ্যাডমিশনের সাইটে আমি যে ঢুকছি সেখান থেকে হয়তো ক্লাউড ফ্লেয়ারের এখানে তারা হিট করেছে, তো সেটাই ক্যাশ করে রেখে দিয়েছে আইপি অ্যাড্রেসটা কততে যেতে হবে, ঠিক আছে। ওবিএস প্রজেক্ট, তারপরে এখানে অনেকগুলা অনেকগুলা তো দেওয়া। হুম। এই ওয়েবএক্স এর ধরেন ওয়েবএক্স নিচে নিচে আসলে আপনার এই যে আমরা যে কমিউনিকেট করতেছি সে আসলে ওয়েবএক্স এর কোন একটা অ্যাড্রেস কে হিট করতেছে, তো সেগুলো এখানে ই করা আছে এরকম ভাবে। এই জুম এরও সেম, অনেক রেকর্ড, এটা বলে শেষ করা হয়তো যাবে, কিন্তু সেই চেষ্টা আমরা করব না। তো এগুলো আছে আর কি, তো আমরা দেখলাম। তো এরপরে আসেন পরবর্তীতে যাই, আইপি কনফিগারেশন লিনাক্স হোস্ট। সেম জিনিসগুলাই লিনাক্স হোস্টে কিভাবে করা যায়, লিনাক্স হোস্টে কাজের জন্য লিনাক্সে আগে আসলে ইনস্টল করে নিতে হয় একটাই, তখন আইপি কনফিগের জায়গায় ইফ কনফিগ দিলে হয়। ওইটা আগে ইনস্টল করে নেওয়ার একটা ব্যাপার আছে, ভেরিফাইং মেশিন উইল ডিফার ডিপেন্ডিং অন ডিস্ট্রিবিউশন ডিসপ্লে সিরিজ। ওকে, এটা ইনস্টল করে নিতে হয় প্যাকেজটা। আচ্ছা, তারপর ম্যাক ওএস সেম জিনিসই ম্যাক এর মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, এআরপি এআরপি এ এআরপি এ দিয়ে কি করে এটা আমরা আগে দেখেছি। এআরপি এ দিয়ে আমাদের এআরপি টেবিলটা দেখতে পারবো, তাই না। আমরা যদি এআরপি এ লিখি, এআরপি হাইফেন এ, সো এআরপি টেবিল এটা আমাদের। হুম, কার লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, এবং কিভাবে এটা হলো সেই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো আরো এই বিভিন্ন যে এআরপি দিয়ে কাজগুলো করা যায়, ডিলিট করতে পারেন, এটা সেটা, এই জিনিসগুলোর কথা বলা হয়েছে এখানে। কমন শো কমান্ড, শো রানিং কনফিগ এটা আমরা জানি, শো ইন্টারফেসেস, শো আইপি ইন্টারফেস, শো এআরপি, শো আইপি রুট, শো প্রোটোকল, শো ভার্সন, এই জিনিসগুলো আপনার কমন শো, যেগুলা যেগুলা দিয়ে আমরা অবজার্ভ করব যে আসলে কোনো মিসকনফিগারেশন হয়েছে কিনা বা কনফিগারেশনটা এখন কেমন আছে, ঠিক আছে। সেই জন্য এই কমন কিছু শো কমান্ড ওরা একত্র করে দিয়েছে, যেগুলো দিয়ে আপনি পুরো সিস্টেমটা সম্পর্কে একটা ধারণা আপনি নিতে পারেন। ওকে, the show cdp neighbors command, সিডিপি নেইবারস কমান্ড দিয়ে কি করে, তাই তো। সিডিপি প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট ইচ সিডিপি নেইবার ডিভাইস। অর্থাৎ সিডিপি দিয়ে যেটা করে সেটা হচ্ছে আপনার আশেপাশের যেই ইগুলো আছে, কি বলে এটাকে, ডিভাইস গুলো আছে, সেই ডিভাইস গুলো সম্পর্কে আপনাকে জানায়, ঠিক আছে। ডিভাইস আইডেন্টিফায়ার দ্য কনফিগার্ড হোস্ট নেম অফ এ সুইচ, রাউটার or other device, up to one network layer address for each protocol uh, supported. Port identifier, the name of the local and remote port in the form of ASCII capabilities list, platform, hardware platform, এই জিনিসগুলো। So show CDP neighbors detail command reveals the IP address of a new neighboring device. Neighboring device এর IP address রিভিল করা যায় সিডিপি, শো সিডিপি নেইবার ডিটেইল এই কমান্ড দিয়ে, ঠিক আছে। সো শো আইপি ইন্টারফেস ব্রিফের কথা বলতেছে এখানে। তারপর এখানে একটা ভার্সন কমান্ডের জন্য একটা ভিডিও আছে, প্যাকেট ট্রেসার আছে। আচ্ছা, আমরা ভিডিওটা দেখব, জাস্ট প্যাকেট ট্রেসারটাও একটু দেখব। আমরা একটু বেসিক ট্রাবল শুটিং এর অ্যাপ্রোচ দেখে নেই। সো বেসিক ট্রাবল শুটিং এর অ্যাপ্রোচ কি, প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। সো this is the first step in the troubleshooting process. Although tools can be used in this step, a conversation with the user is often very useful. অর্থাৎ যে আসলে সমস্যাটা ফিল করতেছে তাকে আগে তার সাথে কথা বলেন যে ওকে কি সমস্যা সে ফিল করতেছে। ওকে, নেটওয়ার্ক কানেক্টিভিটি হচ্ছে না বা সামথিং লাইক দ্যাট,
এটা থেকে অ্যাক্সেস সকালে অ্যাক্সেস করতে পারতেছে, বিকালে পারতেছে না, এই ধরনের কিছু একটা বলতেছে। সো সেটা আপনি একটু নোট করেন। তারপর এস্টাবলিশ এ থিওরি অফ প্রবাবল কজেস, এটার কারণ কি কি হইতে পারে সেটা আপনি প্রবাবলি কিছুটা নোট ডাউন করেন, যে ওকে মনে হয় সকালে তো ফ্রি থাকে এই জন্য সুন্দরভাবে অ্যাক্সেস করতেছে, তো কোন একটা ডিভাইস হয়তো লোড পড়ে যাচ্ছে তাই বিকালের দিকে সে আসলে অ্যাক্সেস করতে পারতেছে না, হতেই পারে। জাস্ট আপনি প্রবাবল কেস চিন্তা করলেন। আচ্ছা, তারপরে টেস্ট দ্য থিওরি টু ডিটারমাইন কজ। সো আপনার তারপরে এই যে থিওরিটা আপনি যে দিলেন বা চিন্তা করলেন, এটাকে এটার কারণটা আপনি টেস্ট করলেন আর কি, যে ঠিক আছে কিনা আপনার যেটা চিন্তা করেছেন। বেসড অন দ্য প্রবাবল টেস্ট causes, test your theories to determine which one is the cause of the problem. A technician may apply a quick fix to test and see it solves the problem. So আপনি হয়তো মানে কুইকলি করতে পারেন। আপনি একটা সিস্টেমে অনেকদিন ধরে কাজ করতে করতে তখন আপনি জানেন যে ওকে এখানে হয়তো বৃষ্টি হইলে এই ধরনের প্রবলেমটা হয়, মানুষ এই ধরনের ইয়েটা রিপোর্ট বেশি করে। সো সেটার সলভ কি সেটা আপনি হয়তো আপনার মতো করে একটা করে রাখছেন যে এই জিনিসটা করতে হবে। সো আপনি ইউজারের ওই প্রান্তে যে এই জিনিসটা হয়তো সাজেস্ট করেন আর কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আর কি জাস্ট কুইক ফিক্স আপনি করে ফেলেন। ইফ এ কুইক ফিক্স ডাজ নট কারেক্ট দ্য প্রবলেম, ইউ মাইট নিড টু রিসার্চ দ্য প্রবলেম ফার্দার টু এস্টাবলিশ দ্য এক্সাক্ট কজ। সো এরকম হয়তো বৃষ্টি হইলে পরে হয়তো কোনো একটা জায়গায় এরকম আছে যে ওকে আপনার কানেকশনটা খুলে আবার লাগালে হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু এরকম নাও হতে পারে যে ওকে খুলে লাগাচ্ছে, সে বললো যে হ্যাঁ খুলে লাগাইছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটা হতেই পারে। তো সেটা হলে পরে আপনি কি ফার্দার আরো রিসার্চ করতে হবে, তাই না? তো ওইটা এটার সলভটা হলো না। তো এরপরে আসেন এস্টাবলিশ এ প্ল্যান অফ অ্যাকশন এন্ড ইমপ্লিমেন্ট দ্য সলিউশন। সো আপনাকে একটা প্ল্যান করতে হবে, ওকে আমি কি কি দেখব, কোথায় কোথায় দেখব, কোন কোন রাউটারের কনফিগারেশন চেক করব, তার কোন কোন ডিভাইসের কনফিগারেশন চেক করব, কিভাবে এরপর এটা রিজলভ হবে, কোথায় কি থাকার কথা, এই ধরনের প্ল্যান আর কি। ভেরিফাই সলিউশন এন্ড ইমপ্লিমেন্ট প্রিভেন্টিভ মেজার্স। সো আপনি এই ওইটা করে তো কাজটা করলেন, করার ফলে তো আপনার সমস্যাটার সমাধান হয়ে গেল, এবং পরবর্তীতে যাতে এই ধরনের সমস্যা না হয় তাহলে কি করা যায়, ওকে এখানে কেউ হয়তো এই রাউটারটা খোলা ছিল, এখানে কেউ কনসোল পোর্ট দিয়ে ঢুকে একটা মিসকনফিগারেশন করে রাখছে, আপনি হয়তো এখানে একটা পাসওয়ার্ড বসায় দিলেন যে ওকে এখানে এইরকম হচ্ছে, তো এখানে একটা পাসওয়ার্ড বসায় দিই। ঠিক আছে? বা হয়তো একটা সোজা পাসওয়ার্ড ছিল যেটা হয়তো মানুষ খুব সহজে গেস করে ফেলতে পারে, তো আপনি একটা কঠিন পাসওয়ার্ড বসায় দিলেন। ওকে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ফাইন্ডিংস, অ্যাকশন এন্ড আউটকাম। সো এগুলা ডকুমেন্ট করে রাখাটা বেটার, সো দ্যাট আপনি আবার পরে যদি কখনো সমস্যায় পড়েন এগুলো গো থ্রু করে গিয়ে বা সিস্টেমটাকেই পরবর্তীতে কিভাবে আরো ভালো করা যায় সেই জিনিসগুলা চিন্তা করে ফিউচার রেফারেন্সের জন্য আপনি এগুলো ডকুমেন্ট করে রাখতে পারেন। সো এইটা হচ্ছে জাস্ট একটা বেসিক ট্রাবল শুটিং অ্যাপ্রোচ। ডিফারেন্ট হতে পারে, বাট এটা হচ্ছে বেসিক একটা গাইডলাইন দিল আপনাকে। Resolve or escalate. Okay, in some situation, it may not be possible to resolve the problem immediately. A problem should be escalated when it requires a manager decision, some specific expertise, or network access level unavailable to troubleshooting technician. A company policy should clearly state when and how a technician should escalate a problem. সো এরকম হতেই পারে যে আপনি সলভ করতে পারতেছেন না এবং ম্যানেজেরিয়াল কোন একটা ডিসিশন দরকার। ওকে, এখানে হয়তো এই রাউটারটা চেঞ্জ করতে হইতে পারে। হুম, আপনি দেখতেছেন যে রাউটারটা ঠিক মতো ফাংশন করতেছে না আপনার রাউটারটা। সো ওইটা আপনার ম্যানেজেরিয়াল ডিসিশনের জন্য থাকতে হবে, কারণ রাউটার চেঞ্জ করা যেন তেন ব্যাপার না। ঠিক আছে? এবং সেই সেইগুলো পলিসির মধ্যে, কোম্পানির পলিসির মধ্যে ঠিকঠাক লেখা থাকতে হবে। সো ডিবাগ কমান্ড হচ্ছে জাস্ট আপনি কিছু যদি ডিবাগ করতে চান, ডিবাগ মানে হচ্ছে কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে ডেভেলপার বা টেকনিক্যাল লোকদের জন্য, সেই ফিচারগুলো দেখানোর জন্য আপনি যদি চান তাহলে সে দেখাবে। So the IOS debug command allows the administrator to display OS process, protocol, mechanism and অর্থাৎ প্রসেস গুলো যে ভিতরে চলতেছে, প্রোটোকল গুলো চলতেছে এবং ইভেন্ট মেসেজেস ইন রিয়েল টাইম ফর অ্যানালাইসিস। সো ইভেন্ট মেসেজ গুলো এগুলো ডিবাগ মোডে আপনাকে দেখতে দিবে।
All debug commands are entered in privilege execution mode. The C-squares allows for narrowing the output of debug to include only the relevant features or sub-feature. Use debug command only to troubleshoot a specific problem. Okay, to list a brief description of all debugging command options, use the debug what দিলে আপনি কি ডিবাগ করতে পারবেন সেই জিনিসগুলো। আবার ডিবাগ বন্ধ করে কি করবেন, তো টার্ন অফ দ্য স্পেসিফিক ডিবাগিং ফিচার, নো আগে একটা ইউজ করবেন। অল্টারনেটিভলি ইউ ক্যান এন্টার দ্য আনডিবাগ অল দিলে সব ডিবাগিং বন্ধ হয়ে থাকবে। তো এটা মানে এগুলি ডিবাগিং যখন অন করবেন তখন প্রসেসটা নিশ্চয়ই একটু স্লো হবে, ঠিক আছে? প্রসেস, কারণ ডিবাগিং অনেক কিছু মানে মনিটর করবে, তাই না? প্রসেস এবং প্রোটোকল এগুলো যখন ইভেন্ট রিয়েল টাইমে এগুলা ডকুমেন্ট করবে। যখন আপনি ধরেন যে কিছু কাজ করতেছেন, আপনার হয়তো এগুলো ডকুমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ ধরেন আপনাকে বললাম যে কিছু টি শার্ট দিলাম, আপনাকে বললাম যে ওকে এগুলো স্টুডেন্টদের মধ্যে বিতরণ করে দেন, আপনি নিয়ে বিতরণ করে দিলেন। সো এখানে যদি এরকম বলি যে না, কোনটা কে পেলো, কার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা আপনি লিখে আমাকে দিবেন, তাইলে কিন্তু আপনার জিনিসটা স্লোয়ার হবে, তাই না? ডকুমেন্টেড করলে ডকুমেন্টেশন ভালো জিনিস, কিন্তু আবার আপনার এট দ্য সেম টাইম আপনার সিস্টেমের উপরে ওভারহেডটা বাড়তেছে, সেটাও চিন্তা করতে হবে। Okay, terminal monitor command, terminal monitor privilege to display log messages on a terminal. আপনি যদি log message দেখতে চান তাহলে কি করতে হবে, terminal monitor privilege execution mode, privilege execution mode লিখতে হবে terminal monitor, তাই তো? টার্মিনাল নো মনিটর লিখে এটাকে বাদ দিতে হবে। এখানে ওই যে ওই লগিংটা দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? সো ট্রাবল শুটিং ভিডিও লাইনের এটা টেলনেট। Okay, troubleshooting scenarios, duplex operation and mismatch issues, interconnecting মানে troubleshooting এর কিছু সিনারিও এখানে তারা বলবে আর কি। Interconnecting Ethernet interfaces must operate in same duplex mode for best communication performance and to avoid inefficiency and latency on the link. অর্থাৎ ওই যে যখন আর কি কানেকশন, ধরেন যে এক পাশে হচ্ছে হাফ ডুপ্লেক্স দেওয়া আর এক পাশে ফুল ডুপ্লেক্স দেওয়া, তার মানে এক পাশে দেওয়া হচ্ছে এট এ টাইম একটা ডাটা পাঠাতে পারবে, আরেক পাশে দেওয়া হচ্ছে এট এ টাইম দুই দিক থেকে ডাটা পাঠাতে পারবে, তাইলে কিন্তু সমস্যা হবে, তাই না? এগুলি অনেক সময় সমস্যা হয়। The Ethernet auto negotiation feature facilities configuration minimizes problem. So auto negotiation যদি অন করা থাকে তাহলে খুব সহজেই অনেক জিনিসপত্র বা সমস্যা সলভ হয়ে যায়। The connected devices first announce their supported capabilities and then choose the highest performance mode supported by both ends. অর্থাৎ এই পাশ থেকে যে ডাটাটা দিচ্ছে এটা যদি ধরেন 10⁹ টা দেয় ডাটা, আর ওই পাশ থেকে রিসিভ করে 10⁶ টা ডাটা পার সেকেন্ড, ঠিক আছে? তাইলে কি এই পাশ থেকে দিতেই থাকবে, ওই পাশ থেকে নিতে পারবে না। তো সর্বোচ্চ আসলে এই পাশ থেকেও কত দিতে পারবে এবং ওই পাশ থেকে কত নিতে পারবে সেটা আগে ফিক্স করে নিতে হবে। ওই অটো নেগোসিয়েশন ফিচার এই জিনিসগুলো করে দেয়। Okay, if one of the two connected devices is operating in full duplex and the other is operating in half duplex, a half duplex mismatch occurs. So half duplex, while data communication will occur through a link with a duplex mismatch, link performance will be poor. অর্থাৎ এই লিঙ্ক পারফরমেন্সটা পোর হবে যখন হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এর মধ্যে যদি করা হয়, এবং সেটা একটা সমস্যা তৈরি করবে। ডুপ্লেক্স মিসম্যাচেস are typically caused by a misconfigured interface or in rare instances by a failed auto negotiation. Duplex mismatch may be difficult to troubleshoot as the communication between devices still occurs. Okay, so interface brief. Two common cause of incorrect IP assignment are manual assignment mistake or DHCP related issue. So DHCP তে যে সেটিংটা করা আছে সেটাও ভুল থাকতে পারে, আপনার ম্যানুয়ালি অ্যাসাইন করলে তো ভুল হতেই পারে। সো এই দুটা হলো কমন ইস্যু। তারপর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর often have to manually assign IP addresses to devices such as servers, routers. If a mistake is made during the assignment, then communication issues with the device are very likely to occur. সো এগুলো বুঝতেই পারতেছেন, এগুলো পুরো বাংলার মতোই লেখা। সো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে ভেরিফাই করতে হবে আইপি মানে অ্যাড্রেস ঠিকঠাক মতো অ্যাসাইন হলো কিনা সেই জিনিসগুলো। Okay, addressing on Windows-based machine, when the devices cannot connect a DHCP server, Windows will automatically assign an IP address.
সো উইন্ডোজ যদি ডিএইচসিপি সার্ভারের সাথে কমিউনিকেট না করতে পারে অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস দিয়ে ফেলে, ঠিক আছে। সো এইটাকে বলা হয় হচ্ছে এপিআই পিএ ফিচার, তাই তো। তো a computer with an API PA feature address will not be able to communicate with other devices in the network because those devices will most likely not belong to এত। Okay, other operating systems such as Linux do not use API। তো সে যে অটোমেটিক্যালি দিয়ে দেয় এটা আপনার জানা থাকা জরুরি। If the device is unable to communicate with the DHCP server, then the server cannot assign an IP address for the specific network, and the device will not be able to communicate. To verify the IP address assigned to a Windows-based computer, use IP configuration. ডিফল্ট গেটওয়েতে সমস্যা হইতেই পারে। ডিফল্ট গেটওয়েতে সমস্যা একটা কমন ব্যাপার। যে ডিফল্ট গেটওয়ে সেট হয়েছে ওইখানেও ভুল হতে পারে। ডিফল্ট গেটওয়ে আপনি যে ডিফল্ট গেটওয়ে লিখেছেন সেটার মধ্যেও ভুল হতে পারে। সো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। ডিএনএস ও সেম জিনিস। ডিএনএস এ প্রায় ভুল হয় যে ওকে আপনি যে ডিএনএস ইউজ করতেছেন অর্থাৎ ডোমেইন নেম সার্ভিস যেখান থেকে ইউজ করতেছেন সেই ডোমেইন নেম সার্ভিসের আইপি অ্যাড্রেসটা হয়তো ভুল। হয়তো ভুল বলতে ওখানে ওইটা হয়তো মানে কি বলে এরর প্রন, তো তখন একটা সমস্যা হয়। তো এই জন্য ডিএনএস আমরা সাধারণত গুগলের ডিএনএস ইউজ করি 8.8.8.8, ঠিক আছে, এটাকে গুগলের ডিএনএস বলা হয়। সো অনেক জায়গায় থাকে যে ওকে ইন্টারনেট ওখান থেকে অ্যাভেলেবল না, ওটা লোকাল একটা ডিএনএস আছে, তো সেখানে হয়তো আপনি অন্য ডিএনএস ইউজ করতে পারেন। সেখানে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে কয়েকটা, সেগুলো আমাদেরকে করতে হবে। আমরা এখন একটু ইন্টারনেটে চলে যাই। আমরা দেখি ভিডিওটা। Using the term terminal emulation program to get to the console command line interface of a 4321 router. I'll press enter and then type enable, and then I'll use the show version command from within privilege exec mode to view information about the router. At the top of the show version command, I can see the Cisco iOS software version that is running on this router. This shows me that the router is running the universal K9 image, which provides all the basic Cisco iOS software features, including support for strong cryptography. It is সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সাল K9 যেই আইওএস এর যেই ওএসটা সেটা এখানে এই ইউনিভার্সাল K9 টা ইনক্লুডেড, যেটার মধ্যে আপনার বিভিন্ন সিকিউরিটি এই সহ অ্যাপ্লিকেশন সহ এটার মধ্যে ইনক্লুডেড, এবং এটা আমাদের এই iOS যে অপারেটিং সিস্টেমটা সেটার একটা অংশ। the extended maintenance package, major release 16, minor release 6, and rebuild number 4. I can also see that the router has been up for 4 minutes. I'll press the spacebar to display more output. This tells me the name of the iOS image file and that it is located in boot flash memory. ISR 43 বুট ফ্ল্যাশ মেমোরি নামক মেমোরিতে এটা স্টোরড আছে এবং এটার ফাইলের নাম কি সেই সবকিছু এখানে দেওয়া আছে। 300 refers to the hardware platform for which this image was built. You'll recall that I'm using a 4321 router. Again, here is the version for the iOS image file, and SPA means that the image has been digitally signed. The bin at the end of the file name refers to the file format. In this case, it is a binary file. Here we see the reason for the last reload. This indicates that I issued the reload command to restart the router. This information can be helpful when troubleshooting, especially if you have a router that crashes. Below is information regarding the cryptographic features of this router. I'll press the spacebar twice to display the rest of the output. Next, we have information on licensing. It is broken up into 2 categories, suite licensing and technology package licensing. First, let's examine technology দুই ধরনের লাইসেন্সিং আছে, ঠিক আছে, টেকনোলজি প্যাকেজ লাইসেন্সিং আর একটা package licensing information. This indicates that we have a permanent license for the IP-based K9 package, which is the default image feature set and the package and feature set that was specified when the router was ordered. It shows that it will continue to be available upon the next reboot. We currently do not have any other permanent or তো এটা মানে কি বলে হয়তো আমরা সেট করে রেখেছি, এটা নেক্সট রিবুটে এটা কি হবে অ্যাপ্লাইড হবে আর কি, এরকম আর কি ব্যাপারটা, রিবুট করা লাগে আর কি। এই ধরনের অনেক প্যাকেজই আছে যেগুলো ইনস্টল
মানে কার্যকারিতা দেখানোর জন্য রিবুট লাগে বা রিস্টার্ট লাগে। Evaluation license is installed. If we wanted to upgrade our iOS or install new features, it is a three-step process. First, purchase the software package or feature and obtain a product activation key or PAC. Second, obtain a license using your PAC and the UDI of your device or unique device identifier. And then lastly, install the license. We could purchase a suite license that contains multiple features. If we did, that information would appear in this area. Next, we see that roughly 2 gigabytes of DRAM have been partitioned into main memory and shared memory. Main memory is reserved for the CPU to execute iOS software commands and also holds the running configuration and routing table, among other things. Shared memory is used to buffer data as it is transmitted or received on the network interfaces of the router. The contents of DRAM will be lost when the router is powered down. Next, we see the number and type of physical interfaces. This router has 2 gigabit Ethernet interfaces and 2 serial interfaces. Next, we have 32 megabytes of NVRAM, or non-volatile RAM, which is electronically erasable and reprogrammable. This is used to store the startup configuration file or saved configuration and the configuration register setting as shown at the bottom of this output. We'll get to that in a moment. The contents of NVRAM are retained when the device is powered down. Next, we see that the router has 4 gigabytes of physical memory. This is the total amount of DRAM, which includes the main and shared memory discussed above. Again, all contents are lost when powered down. Next, we have approximately 3 gigabytes of flash memory, used to store the Cisco iOS software image and other system files. Lastly, we can see the configuration register setting written in hexadecimal. This is the factory default setting which instructs the router to load the iOS image from flash and then load the configuration files stored in NVRAM. But what if you forgot your password and cannot access your router? You can change the default boot process by altering the configuration register setting so that the configuration file won't load from NVRAM on boot up, allowing you to access privileged exec mode without a password. You can see that the show version command gives us basic information about the router, including the iOS version, how long the router's been up, and how much memory and storage the router has. This information can be helpful during troubleshooting or when upgrading your iOS. ওকে, আমরা ভিডিওটা দেখলাম 17.5.9 প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা আমরা একটু দেখি। ওকে, অ্যানালাইজ শো কমান্ডস আউটপুট, এটার মধ্যে কোনো কি নাই, পার্সেন্টেজ নাই, জাস্ট আপনাকে দেখার জন্য বলেছে আর কি। টু কানেক্ট টু ISP router, click ISP PC and then desktop, then terminal, and desktop, then terminal. Okay, then use the following show commands to answer the reflection question in part 2. Part 2 কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য আপনার এই শো ARP এখানে দিতে বলতেছে, শো ARP। ঠিক আছে, which commands can you use to determine the IP address and network prefix of the interface? কোন কমান্ড দিলে পরে আমরা আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্ক প্রিফিক্স অফ ইন্টারফেসেস গুলো পাবো, তাই না? কোন কমান্ড দিলে পরে শো আইপি ইন্টারফেস ব্রিফ, ঠিক আছে, আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্ক প্রিফিক্স অফ ইন্টারফেস, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে which commands would you use to determine if an IP interface is up or down? এখানে দেখা যাচ্ছে you need to determine the iOS version that is running on the, so iOS version দেখতে চাই, show version,
সেখানে এই যে ইউনিভার্সাল K9 15.1, অর্থাৎ আমাদেরটা কি ওইটার চেয়ে পুরান রাউটার বা পুরান ভার্সন, তাই তো? এই জিনিসগুলো এখানে আছে। You need to determine the which command provide information about the addresses of the router interfaces. আমরা তো অবশ্য দেখলামই prefix of interfaces. So interfaces দিলে কি আসছে? interfaces, এটা তো হলো ইন্টারফেস গুলোর একেবারে ডেপথ, তাই না? ওদের ইন্টারফেস সম্পর্কে এখানে বিভিন্ন এগুলো আমরা জানতে পারলাম। আচ্ছা, তারপরে which commands provide information on addresses of the router interfaces. রাউটার ইন্টারফেসের অ্যাড্রেস গুলো তো আমাদের এইটার মাধ্যমে, ওই আগেরটার মাধ্যমেই জানা যাচ্ছিল, অবশ্য এখানে চলে গেছে। আমরা যদি আগে অ্যাক্সেস করি ইন্টারফেস ব্রিফের মাধ্যমে, তো এই অ্যাড্রেস গুলো আমরা দেখতে পাচ্ছি। রাউটার ইন্টারফেসের নাম তো এখানে লেখা আছে। সো আইপি রুট, এটা যদি দেই তাহলে আমাদের আসতেছে এই জিনিসগুলো আর কি, প্রিফিক্স সহ নেটওয়ার্ক প্রিফিক্স অফ ইন্টারফেসেস। আচ্ছা, তো প্রোটোকলস দিয়ে কি দেখি? সো প্রোটোকলস, internet protocol routing is enabled, global values administratively down, administratively, এগুলা দেখাচ্ছে আর কি। ওকে, শো ইউজার্স আছে নাকি? 9.0 আইডল, ওকে, ইউজারের নাম নাই। শো ফ্ল্যাশ, কি আছে? ওই যে বাইনারি ইমেজটা আছে সেটা দেখা যাচ্ছে। তারপর আপনার দেই নাই কি? শো আইপি রুট তো দিছি, এনে হচ্ছে শো আইপি প্রথমে দিয়েছিলাম। এইভাবে আর কি উত্তরগুলো দিতে পারবেন আর কি, কোনটার জন্য কোনটা লাগতেছে। Upgrade and you need to determine if router flash can hold the new iOS, which command provide information about the amount of flash memory available. এই যে flash memory available আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত পার্সেন্ট ইউজ এবং কতটুকু ইউজ এবং কতটুকু অ্যাভেলেবল, সেই জিনিসগুলো। To you need to adjust a router configuration, but you suspect that a colleague may also be working on the router from another location. Which commands provide information about the line being used for configuration and development. এই যে এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি কোন কোন ইউজার আসলে এখন কাজ করতেছে। তো অন্য কেউ যদি কাজ করে তাহলে এখানে দেখা যাবে। Performance of a device, which command provide traffic statistics for router interface. ট্রাফিক স্ট্যাটিস্টিক্স তো আমাদেরকে এইটা দিল, এই যে শো ইন্টারফেসেস, এখান থেকে আমরা ট্রাফিক সম্পর্কে জানতে পারতেছি। আচ্ছা, তারপরে আমাদের a customer are complaining that they cannot reach a server that they use for file storage. Suspect that the network may have become unreachable due to a recent upgrade, and provides information about the paths that are available for network traffic. Which interface are currently active on the, এইগুলো তো ওখান থেকেই আসবে, ইন্টারফেস গ্রিপ থেকে দেখা যাবে। আর এটা হলো ওই যে ভার্সন থেকে আমরা দেখতে পারবো। এই ধরনের কিছু অ্যানালাইসিস উনি আমাদেরকে করতে দিয়েছে এখানে। এরপর একটা ট্রাবলশুট কানেক্টিভিটি ইস্যুস, কানেক্টিভিটি ইস্যু ট্রাবলশুট করে তো সলভ করতে হবে।
এখানে কিন্তু পার্সেন্টেজ আছে। সো এখান থেকে দেখা যাবে যেটা, সেটা হলো অ্যাক্সেস করা যাবে না। তখন এই পিং করে করে এগুলো বের করতে হবে, আইপি কনফিগ দিয়ে তারপরে পিং করে করে বের করতে হবে কোন জায়গায়। এগুলো আসলে আমি করাই দিলে তো করাই দিতেই পারি, কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে আপনারা করলে প্র্যাকটিস হবে, এবং আপনারা যদি আটকান তখন যদি আমাকে বলেন তাইলে এটা বেটার হবে। ঠিক আছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো দিয়ে দিয়েছি, ইউজার নেম পাসওয়ার্ড কি কি ইউজ করতে হবে এগুলা করে খুবই মজা পাবেন যদি আগের জিনিসগুলো ঠিকঠাক একটু দেখে থাকেন। আর যদি দেখে না থাকেন, এখনো আসলে সময় আছে। প্রথম থেকে মানে প্রথম যে অ্যাক্টিভিটি গুলো আছে বা যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিয়েছি ওগুলো আপনি দেখেন, ভিএলএসএম, এফএলএসএম এবং প্রতিটা কনফিগারেশন এগুলো যত প্র্যাকটিস করবেন, এই নেটওয়ার্কিং এর এই প্যাকেট ট্রেসার বা এগুলোর ব্যাপারটাই হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন ততই আসলে জিনিসগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন বা বুঝবেন যে ওকে এখানে যেন আপনি রানিং কনফিগ চালু করার সাথে সাথে আপনি বুঝতে পারেন এই জায়গায় ধরেন শো রান দিলাম, শো রান দিলে পরে, আচ্ছা এটা কোন একটা কনসোল কেবল দিয়ে হয়তো কানেক্ট করতে হবে। তো শো রান দিলে পরে একেবারে কোন কোন জায়গায় কি কি থাকবে না থাকবে সেই জিনিসগুলো যেন আপনি একেবারে মানে না দেখেই বলতে পারেন যে ওকে এখানে এই জিনিসগুলো থাকবে কনফিগারেশনে। কনসোল কেবল দিয়ে তারপরে আপনার এখান থেকে ডেস্কটপ থেকে টার্মিনাল করে তারপরে আপনাকে ওই যে ইউজার নেম দিতে হবে অ্যাডমিন 01, তাই তো? অ্যাডমিন 01, পাসওয়ার্ড হচ্ছে সিসকো 12345। ওকে ফাইন। এরপরে আপনি শো রান দিলে এখানে কি কি আসবে ওই একেবারে যেন আপনি বলতে পারেন যে ওকে এই জিনিসগুলো আসবে, যে IPv6 ইউনিকাস্ট হোস্টিং মানে হচ্ছে IPv6 এনাবল করা আছে। তো এগুলো যেন আপনি বলতে পারেন যে এই জিনিস এটার মধ্যে থাকবে বা এই জিনিস থাকবে না, or something like that. এখানে ACL কন্ট্রোল লিস্টও কিছু দেওয়া আছে, এগুলো আমরা পরে মানে কি বলে এটাকে পরের কোন একটা ভার্সনে দেখবো। ACL মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, অর্থাৎ কোন কোন আইপি, কোন কোন ধরনের আইপি আপনার এখানে অ্যাক্সেস করতে পারবে, কোন কোন ধরনের আইপি আপনি অ্যাক্সেস করতে পারবে না, সেটা আপনি রাউটার বা এই ধরনের ডিভাইস গুলোতে, ইন্টারমিডিয়েট ডিভাইস গুলোতে আপনি বলে দিতে পারবেন যে ওকে এই আইপি অ্যাড্রেস বা এই ধরনের আইপি অ্যাড্রেস থেকে আসলে আমার এখানে ঢুকতেই দিব না। ঠিক আছে না? ধরেন যে ওকে আমাদের দেশে ঢুকতেই দিব না, এরকম এয়ারপোর্টে যেরকম সেট করা যায় এখানেও এরকম সেট করা যায়, বা তাকে এখান থেকে বাইরেতে দিব না সেগুলিও সেট করা যায়। হুম, তো সেটা আপনার অন্য কোনো একটা মানে 2 বা 3 তে, সম্ভবত 3 তে এসিএল আছে। এই ধরনের জিনিসগুলো আমরা জানবো মানে পরবর্তী মডিউলগুলোতে আপনারা জানবেন আর কি। Your completion percentage should be 100%. If not, verify that configuration is correct. Only verify. So এটা হয়তো যেহেতু এটা বলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো একটু কি বলে আপনাকে কাজ করে দেখতে হবে, হয়তো ট্রিকি কিছু অবজারভেশন রয়ে গেছে। তো এট দ্য এন্ড যদি না পারেন তাহলে তো এখানে চেক রেজাল্ট দিয়ে দেখে আসতে পারেন, বাট এটা খুব একটা ভালো জিনিস না। সবগুলোই যদি চেক রেজাল্ট দিয়ে দেখেন তাহলে কিন্তু সমস্যা। সো এরই মাধ্যমে আমরা আমাদের কোর্সের সমাপ্তি ঘটালাম। এরপরে আমরা সলভ বা এই জিনিসগুলো করব, এবং মানে মেইনলি আমাদের পরীক্ষাই হবে এরপরে। মাঝে মাঝে যদি আপনাদের কোনো কিছু দরকার হয় সেগুলো আমরা ডিসকাস করব। সো